সিনেমার শুরুতে আমরা সরকারি ভবনের বাইরে বিক্ষোভকারীদের এবং প্রতিবাদকারীদের দেখতে পাই। তারা জড়ো হয়েছিল গভর্নর শান্ত কুরায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, যিনি দুর্নীতিগ্রস্ত এবং রাজ্যের অর্থ চুরির জন্য অভিযুক্ত হন। লোকেরা ভবনের দিকে জিনিসপত্র এবং পাথর ছুটতে থাকে এবং গভর্নর টেবিলের নিচেই লুকিয়ে থাকেন, যেখানে একটি মুখোশধারী লোক তাকে খুঁজে পায়। পরবর্তী দৃশ্যে ডিএই বাহিনীর কিছু সদস্যদের অস্ত্রসহ প্রস্তুত করতে দেখা যায়। কিছুক্ষণ পরে তারা একটি ভবনে পৌঁছায়, যেখানে একজন লোক কফি পান করছিল। সেই ব্যক্তি ছিল গভর্নর সান্দ্র। তারা তাকে গ্রেফতার করে এবং তাদের প্রধান কার্যালয়ের জিজ্ঞাসাবাদ কক্ষে নিয়ে যায়। তাদের সহকর্মীরা এডিও এবং মিগুয়েলকে দুর্নীতিগ্রস্ত গভর্নরকে গ্রেফতার করার জন্য অভিনন্দন জানায়। জিজ্ঞাসাবাদ কক্ষে তারা তাকে জানায় যে তারা তার দুর্নীতি এবং সরকারি অর্থ আত্মসাতের প্রমাণ পেয়েছে। গভর্নর তাকে হুমকি দেয় যে তিনি কাউকে ছাড়বেন না যারা তার দুর্নীতি বা অপরাধ প্রকাশ করার চেষ্টা করবে। এমনকি তিনি অফিসারকে ঘুষ দেওয়ার চেষ্টা করেন যাতে তিনি অভিযোগ থেকে মুক্তি পান। কিছুক্ষণ পরে যখন গভর্নর একটি বিলাসবহুল খাবার খাচ্ছিলেন, তখন তার আইনজীবী সেখানে পৌঁছায়। তিনি প্রসিকিউটর অফিসের সঙ্গে তার সংযোগের কথা বলেন। তিনি তাকে আশ্বাস দেন যে তিনি অল্প সময়ের মধ্যেই মুক্তি পাবেন। তিনি বলেন যে তদন্ত চলাকালীন হয়তো তাকে গৃহবন্দী করে রাখা হতে পারে। এদিকে ডিএই প্রধান কার্যালয়ে তাদের কমান্ডার একটি ছোট্ট বৈঠক করেন এবং জানান যে গভর্নর কোরিয়ার স্বাস্থ্য বাজেটের আত্মসাৎ সম্পর্কিত প্রমাণ পর্যাপ্ত নয়। তাই তিনি সিদ্ধান্ত নেন তাকে বাড়ি যেতে দেওয়ার এবং গৃহবন্দী করার জন্য। এরপর মিগুয়েল এবং তার বন্ধু অফিস থেকে বেরিয়ে আসে। মিগুয়েল তার মেয়ের সাথে দেখা করতে যায়, যে তার মায়ের সাথে রাস্তায় অপেক্ষা করছিল তার বাবাকে ফুটবল খেলা দেখতে নিয়ে যাওয়ার জন্য। মিগুয়েল তার মেয়ের জন্য একটি টি শার্ট উপহার নিয়ে আসে। সে খুবই আনন্দিত হয়। তিনি তার মেয়েকে টি শার্টটি পরতে সাহায্য করেন এবং তার মা একটি ছবি তোলেন। এরপর মিগুয়েল তাকে একটি ট্যাক্সিতে নিয়ে যায়। তারা গাড়ি থেকে নেমে ট্রাফিক ব্লক দেখে। যখন তারা স্টেডিয়ামের দিকে হেঁটে যাচ্ছিল, তখন তার মেয়েকে কোথাও থেকে একটি শটের মাধ্যমে আঘাত করা হয়। তার প্রচণ্ড রক্তপাত শুরু হয়। মিগুয়েল তার মেয়েকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা মিগুয়েলের মেয়ে এলিসকে জরুরি কক্ষে নিয়ে যায় এবং মিগুয়েলকে বাইরে অপেক্ষা করতে বলে। মিগুয়েল সেখানে অস্থিরভাবে অপেক্ষা করতে থাকে এবং তারপর সে ভিতরে ঢোকে। সে দেখতে পায় যে হাসপাতালের করিডোরে অনেক গুরুতর রোগী খোলা এবং অবলিত অবস্থায় পড়ে আছে। সে এই রোগীদের এই অবস্থা দেখে এবং হাসপাতালের দুর্বল ফ্যাসিলিটিস দেখে অবাক হয়ে যায়। সেই মুহূর্তে সে তার মেয়ে অ্যালিসকে অপারেশন রুমের সামনে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখে। যখন সে ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে কেন তারা তাকে অপারেশন রুমে নিয়ে যায়নি, ডাক্তার তাকে বলে যে হাসপাতালে অপারেশনে তেমন সুবিধা নেই, তাই অনেক রোগীকে তাদের সিরিয়াল আসার জন্য অপেক্ষা করতে হয়। অনেকক্ষণ রক্তক্ষরণ এবং চিকিৎসার বিলম্বের পর এলিসের পালস ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এবং সে মারা যায়। কিছুক্ষণ পরে মিগুয়েলের প্রাক্তন স্ত্রী এবং এলিসের মা হাসপাতালে আসেন এবং সে জানতে পেরে অবাক হন যে তার ছোট মেয়ে মারা গেছে। পরবর্তী দৃশ্যে গভর্নর জামিন পেয়ে প্রমাণের অভাবে হেফাজত থেকে মুক্তি পান। পরবর্তী দৃশ্যে তিনি মাইকের কাছে যান এবং প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে ঘোষণা করেন। তিনি স্বাস্থ্যখাত এবং সরকারি হাসপাতালের বাজেট বাড়ানোর প্রতিশ্রুতি দেন। তিনি জনগণের সুযোগ সুবিধা উন্নত করার প্রতিশ্রুতি দেন। অন্যদিকে মিগুয়েল তার মেয়েকে স্মরণ করে রাস্তায় দৌড়ানোর সময় তিনি মনে করেন যে তার মেয়ের মৃত্যু হাসপাতালে দুর্নীতির কারণে হয়েছে। মিগুয়েল মনে করে যে যদি স্বাস্থ্যখাতে পর্যাপ্ত বাজেট থাকত এবং হাসপাতালের সুবিধা এবং সরঞ্জাম থাকত, তবে তার মেয়েটি বাঁচতে পারত। তিনি মনে করেন যে রোগীদের অবহেলা করা উচিত নয়। দৌড়ানোর সময় তিনি রাস্তায় একটি দোকানে আসেন এবং দেখেন যে গভর্নর কোরিয়াকে মুক্তি দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য তহবিলের আত্মসাৎ এবং দুর্নীতিতে তাকে দোষী পাওয়া যায়নি। মিগুয়েল এই সিস্টেমের ওপর আরও ক্ষিপ্ত এবং হতাশ হয়ে পড়ে। তারপর তিনি সরকারি ভবনে প্রতিবাদকারীদের ভিড়ের মধ্যে যান এবং রাগে পুলিশদের আক্রমণ করে। পুলিশ তাকে লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুড়ে। সে সেখানে একটি মুখোশ পরিধান করে। আমরা জানি তিনি একজন প্রশিক্ষিত স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন। তিনি অনেক পুলিশ সদস্যকে পরাস্ত করেন যারা ভবনে নিরাপত্তা দিচ্ছিলেন। তিনি ভবনে আরোহণ করেন এবং ভিতরে প্রবেশ করেন। তিনি গভর্নরের এক দেহরক্ষীকে হত্যা করেন এবং সেই কক্ষে ঢোকেন যেখানে গভর্নর লুকিয়েছিল। তিনি গভর্নরকে ক্রমাগত আঘাত করেন, যার ফলে গভর্নর মারা যায়। পরের দিন মিগুয়েল কাজে ফিরে আসেন এবং চিফ তাকে এবং অন্যান্য ডিআই সদস্যদের প্রতিবাদের সময়কার বিক্ষোভকারীদের তদন্ত করতে বলেন। তিনি জানান যে তদন্ত দল বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে, যারা বিক্ষোভের মাস্টার মাইন্ড হিসেবে সন্দেহভাজন। মিগুয়েল স্পষ্টতই সন্দেহভাজন মহিলাদের মধ্যে একজনকে চিনতেন। মিগুয়েল এই মহিলার সাথে সেই বিক্ষোভে দেখা করেছিলেন
যেখানে তিনি পুলিশদের মারধর করেছিলেন। মিগুয়েল সেই মহিলাকে কক্ষে জিজ্ঞাসাবাদ করেন। মহিলা তাকে জানান যে তার নাম হচ্ছে নিনা এবং তিনি একজন প্রোগ্রামার। নিনা তাকে আরও জানান যে মিগুয়েল সেই ব্যক্তি যিনি পুলিশদের আক্রমণ করেছিলেন। তারপর বলেন যে তার মোবাইলে মিগুয়েলের কর্মকাণ্ডের একটি ভিডিও রেকর্ড আছে। মিগুয়েল প্রমাণের কক্ষে যান এবং তার মোবাইলটি পরীক্ষা করেন। তিনি দেখতে পান যে সে সঠিক। মিগুয়েলের আর কোনো বিকল্প না থাকায় তিনি শেষ পর্যন্ত তাকে মুক্তি দেন। রাতে তার অ্যাপার্টমেন্টে তিনি সেই ভিডিওগুলো এবং ঘটনাগুলো বিশ্লেষণ করার পর মিগুয়েল নিনার অ্যাপার্টমেন্টের ঠিকানা খুঁজে বের করেন এবং সেখানে যান। তিনি তাকে রাস্তায় হাঁটতে দেখেন। নিনা তাকে গভর্নর কোরিয়ার ল্যাপটপ দেখান এবং মিগুয়েলকে মেডিকেল তহবিল এবং হাসপাতালের সরঞ্জামের আত্মসাতের মামলার তদন্তের সহায়তার প্রস্তাব দেন। এই মুহূর্তে মিগুয়েল মনে করে যে কোরিয়া একা এটি করতে পারবে না। নিনা কোরিয়ার ব্যক্তিগত ল্যাপটপ হ্যাক করেন এবং মিগুয়েল আত্মসাতের মামলায় জড়িত ব্যক্তিদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পান। তিনি তাকে রাজনীতিবিদদের প্রোফাইল দেখান যারা এই দুর্নীতিতে জড়িত ছিল। মিগুয়েল তখন নিজেকে প্রস্তুত করেন এবং স্বাস্থ্য বিভাগে আত্মসাৎ এবং দুর্নীতির জন্য দায়ী একের পর এক দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা এবং রাজনীতিবিদদের লক্ষ্য করে হত্যা করতে থাকে। মিগুয়েল এই মুখোশ পরে তাদের সকলকে হত্যা করেন। রাজনীতিবিদদের ধারাবাহিক হত্যার খবর চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর মিগুয়েল নিনার কর্মস্থলে যান এবং তাকে অনুরোধ করেন যে তারা এই দুর্নীতিবাজ কর্মকর্তাদের প্রচারণার জন্য কারা অর্থ প্রদান করেছিল তা খুঁজে বের করতে। নিনা অস্বীকার করেন, কিন্তু মিগুয়েল নিনার মায়ের জন্য তার সাজা কমানোর প্রস্তাব দেন, যিনি কারাগারে ছিলেন। কিছুক্ষণ পরে নিনা তার মায়ের সাথে দেখা করেন এবং সত্যের মূল্য সম্পর্কে প্রশ্ন করে। তার মা উত্তর দেন যে সত্য একটি ভ্রান্তি, কারণ একজন ব্যক্তির জন্য যা সত্য অন্য ব্যক্তির জন্য তা একই নয়। পরবর্তী দৃশ্যে নিনা সেই দুর্নীতিবাজ রাজনীতিবিদদের স্পন্সরদের প্রোফাইল খুঁজে পান, যারা আর কেউ নয়, গোমেজ। নিনা একটি ভবনের সিকিউরিটি ক্যামেরা সিস্টেম নিয়ন্ত্রণে নেন, যেখানে গোমেজ মন্ত্রী রেজিনার সাথে দেখা করতে আসছেন। এদিকে প্রধান কার্যালয়ে ইডু গভর্নরের মৃত্যুর দিনে সন্দেহভাজন ফাইলগুলো যাচাই করছিলেন। তিনি নিনার প্রোফাইল খুঁজে পান, যিনি দ্য অ্যাকোনা নামক মুখোশধারী ব্যক্তির পরবর্তী লক্ষ্য, যা আর কেউ নয়, মন্ত্রী মার্টা রেজিনা। তা খুঁজে বের করতে সক্ষম হন। এডু মিগুয়েলকে এ বিষয়ে জানাতে ফোন করেন, কিন্তু তিনি মিগুয়েলের সাথে যোগাযোগ করতে পারেন না। তারপর তিনি একাই মন্ত্রীর ভবনের দিকে অগ্রসর হন, যেখানে তিনি মুখোশধারী ব্যক্তিকে খুঁজে পান। এডু মিগুয়েলকে ধাওয়া করে এবং গুলি করে। মিগুয়েল সরাসরি নিনার কাছে যান এবং নিনা তার ক্ষতস্থানটি চিকিৎসা করেন। পরের দিন মিগুয়েল এবং এডু তাদের রিপোর্ট পেশ করেন যে মন্ত্রী রেজিনা অ্যান্টোরো গোমেসের সাথে সহযোগিতা করেছিলেন। গোমেসি হল সেই ব্যক্তি যিনি এই দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের প্রচারণায় অর্থায়ন করেছিলেন। মিগুয়েল এবং এডু মন্ত্রী রেজিনাকে তদন্ত করার সিদ্ধান্ত নেন, কিন্তু তাদের প্রধান সমস্ত তদন্ত ফলাফল প্রত্যাখ্যান করেন। তিনি আরও বলেন যে মন্ত্রী রেজিনার উপর তদন্ত করা বন্ধ করা উচিত। মিগুয়েল এই সিদ্ধান্তে বিরক্ত হয়ে গোমেসকে নিজের হাতে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। কিছুক্ষণ পরে তিনি গোমেসের বাসভবনে পৌঁছান, যখন গোমেস আরও কয়েকজন কর্মকর্তার সাথে রাতের খাবার খাচ্ছিলেন। গোমেসের পুত্র সেখানে ছিলেন, যিনি তার মায়ের সাথে দেখা করছিলেন এবং বলছিলেন যে তিনি রাষ্ট্রপতি হওয়ার জন্য প্রস্তুত নন। গোমেস সেখানে এসে তার পুত্রকে উৎসাহ দেন, তবে মিগুয়েল ইচ্ছাকৃতভাবে গোমেসের পুত্রকে গুলি করে, যাতে গোমেস তার অপরাধ স্বীকার করে। কিন্তু গোমেস তার পুত্রের মৃত্যুকে জনগণের সহানুভূতি অর্জনের এবং নিজেকে নতুন রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনীত করার সুযোগ হিসেবে ব্যবহার করেন। এদিকে একটি গাড়িতে একজন রহস্যময় ব্যক্তি ছিলেন, যিনি অ্যান্টোরা গোমেসের ব্যক্তিগত গুপ্তচর ছিলেন এবং তার সহকর্মীদের মৃত্যু তদন্ত করছিলেন। তার নাম ছিল সিকেইরা। গোমেস তাকে ব্যক্তিগতভাবে হত্যা তদন্ত করার জন্য নিয়োগ করেছিলেন। তিনি খুঁজে পান যে হত্যাকারী একজন সঙ্গী ছিল এবং তার ধারণা তাকে নিনার বসকে দ্য অ্যাকোনারের সহযোগী হিসেবে চিহ্নিত করে। তিনি অবশেষে সেই ব্যক্তিকে হত্যা করেন। নিনা তার কর্মস্থলে এসে দেখেন যে তার বস মারা গেছে। তিনি দ্রুত স্থান ত্যাগ করে মিগুয়েলের বাড়ির দিকে ছুটে যান। যখন তিনি সেখানে পৌঁছান, সিকেইরা এবং তার লোকেরা সেখানে পৌঁছান, যারা নিনাকে অনুসরণ করছিলেন। তারা সাথে সাথে মিগুয়েলের আশ্রয়ে আক্রমণ করে। মিগুয়েল নিনাকে স্থান ত্যাগ করার নির্দেশ দেন এবং তাকে গুলি করে ঢেকে রাখেন। পরবর্তী দৃশ্যে মিগুয়েল তার মুখোশ পরে এবং সিকেইরার লোকদের হত্যা করা শুরু করেন। যখন তিনি সিকেইরার একজন লোকের সাথে লড়াই করছিলেন, তখন সিকেইরা নিনাকে জিম্মি করে নেন। সিকেইরা নিনার জীবন বাঁচানোর জন্য মিগুয়েলকে একটি চুক্তির প্রস্তাব দেন। সিকেইরা মিগুয়েলকে আরেকজন রাষ্ট্রপতি প্রার্থী জুলিয়া মাসাদোকে হত্যা করার আদেশ দেন। মিগুয়েল সম্মত হন। কিছুক্ষণ পরে পুলিশ মিগুয়েলের বাড়িতে আসে। এডু এবং তার দল খুঁজে পান যে ওই স্থানটি দ্য অ্যাকোনারের আশ্রয়স্থল। এডু আরও বিস্মিত হন যখন তিনি দ্য অ্যাকোনারের পরিচয় জানেন, যে আর কেউ নয়, তার সেরা বন্ধু এবং সহকারী মিগুয়েল। সেটা জানার পরে তারা ওই স্থানটি অনুসন্ধান করেন এবং খুঁজে পান যে দ্য অ্যাকোনারের পরবর্তী লক্ষ্য হচ্ছে গোমেস। এডু এবং তার দল
রাষ্ট্রপতি প্রার্থী বিতর্কের স্থানে ছুটে যান। মিগুয়েলও সেখানে জুলিয়াকে হত্যা করতে চান। বিতর্কের স্থানে পৌঁছে মিগুয়েল জুলিয়াকে হত্যা করার প্রস্তুতি নেন। এডু উপস্থিত হন এবং সাথে সাথে তাকে থামান। দুজনের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। এডু মিগুয়েলকে তার সমস্ত কর্মকাণ্ড থামাতে বলে, কিন্তু মিগুয়েল তার কথা শোনেন না এবং তার কাজ চালিয়ে যান। তিনি তার কথার কোনো গুরুত্ব দেননি। অন্যদিকে সিকিয়েরের দ্বারা বন্দী থাকা নিনা তার সঙ্গে লড়াই করতে থাকে যতক্ষণ না তিনি সিকিয়েরাকে গুরুতরভাবে আহত করতে সক্ষম হন। পরে মিগুয়েল দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের হত্যার দায়ে গ্রেফতার হন। এডু তারপর মিগুয়েলের প্রাক্তন স্ত্রীকে আনেন, আশা করেন যে তিনি মিগুয়েলকে বোঝাতে পারবেন। তার প্রাক্তন স্ত্রী বলেন যে তাদের মেয়ে মিগুয়েলের এই কর্মকাণ্ডের জন্য খুবই লজ্জিত হবে এবং তার বাবাকে নিয়ে সে কখনোই গর্ব করবে না। কারাগারের কক্ষে মিগুয়েল জানতে পারে যে অ্যান্টেরা গোমেজ নির্বাচনে জিতেছেন। এখানে একজন ব্যক্তি মিগুয়েলকে তদন্ত করতে আসেন। তিনি মিগুয়েলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, ডেপুটি ডায়াস, যিনি মিগুয়েলকে হত্যা করার চেষ্টা করেন, কিন্তু মিগুয়েল সেই ব্যক্তিকে হত্যা করতে এবং পালাতে সক্ষম হন। মিগুয়েল কারাগার থেকে পালিয়ে যান এবং তাড়াহুড়ো করে তার নিজের অস্ত্র এবং গোলাবারুদ প্রস্তুত করেন। যেখানে গোমেজ এবং তার সহকর্মীর রাজনীতিবিদরা গোমেজের বিজয় উদযাপন করছিল। তিনি জুলিয়াকে ফলাফলে হারিয়ে দিয়েছিলেন। কোনো বিলম্ব না করে মিগুয়েল সংসদ ভবনে আক্রমণ করেন এবং গোমেজের সমস্ত লোক এবং সহকর্মীদের হত্যা করেন। অবশেষে যখন তিনি গোমেজের অফিসে মুখোমুখি হন, তখন তিনি মিগুয়েলকে বলেন যে দুর্নীতি পৃথিবী থেকে অদৃশ্য হবে না, কারণ লোভ একটি মানবিক মৌলিক বৈশিষ্ট্য। মিগুয়েল গোমেজকে গুলি করে হত্যা করে। গোমেজকে হত্যার পরে মিগুয়েল বন্দুকের মুখে গোমেজের লোকদের দ্বারা বেষ্টিত হন, কিন্তু মিগুয়েলের আরেকটি পরিকল্পনা ছিল। মিগুয়েল ইতিমধ্যে তার গাড়িতে একটি বোমা প্রস্তুত করেছিলেন। মিগুয়েল বোমা ডিটোনেটর চাপেন এবং সাথে সাথে ভবনটি বিস্ফোরিত হয়ে মাটিতে ধসে পড়ে মিগুয়েলের সাথে। পরের দিন উদ্ধারকর্মী, পুলিশ এবং ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছান। তারা কেবল দ্য অ্যাকুনারের মুখোশটি খুঁজে পান, কিন্তু মিগুয়েলের মৃতদেহটি খুঁজে পান না। মুভিটি শেষ হয় দ্য অ্যাকুনারের চিত্র দেখিয়ে, যিনি ভবনের উপর থেকে তার লক্ষ্যবস্তুকে গুলি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন।